হ্যাঁ, আমাদের তিনটে অ্যাসিড ও একটা ক্ষার আছে। সেই তিনটে অ্যাসিডের আগে ব্যবহারও আমরা পড়েছি। এবার এদের রাসায়নিক ধর্ম পড়ব। প্রথম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম, সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র অ্যাসিড। এটা জলীয় দ্রবণে, সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হবে। জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এ কী তৈরি করে না 2H+ প্লাস SO4 2-। এটা হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সালফিউরিক অ্যাসিড এই আয়ন তৈরি করে। হ্যাঁ, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। এবার এই সালফিউরিক অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়া আমরা পড়ব, যেমন কার্বনেট ও বাইকার্বনেট যৌগের সঙ্গে বিক্রিয়া। কার্বনেট ও বাইকার্বনেট যৌগের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া পড়ব। প্রথমে হচ্ছে কার্বনেট, হচ্ছে যেমন ধরো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি করবে না, সোডিয়াম কার্বনেট Na2CO3 এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে না সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস CO2 প্লাস এর সঙ্গে জল তৈরি করবে। তেমনি বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলে, তাহলে বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলে তাহলে সেখানে কি করবে না সোডিয়াম বাইকার্বনেট এই যে হলো প্লাস এটা দেব, তাহলে এখানে তৈরি হবে কি একই জিনিস তৈরি হবে, এখানে শুধু সোডিয়াম বাইসালফেট NaHSO4। কার্বনেট দিলে সোডিয়াম কার্বনেট আর বাইকার্বনেট নিলে সোডিয়াম বাইসালফেট তৈরি হবে, আর কার্বন ডাইঅক্সাইড জল উভয় ক্ষেত্রেই তৈরি হবে। এটা হচ্ছে কার্বনেট বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া হলো। এবার ধরো ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করাবো কি করে না ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষার হচ্ছে কি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড উদাহরণ ধরে নাও যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, সোডিয়াম বাইসালফেট আর হচ্ছে সোডিয়াম সালফেট। দু ধরনের বিক্রিয়া করে। ক্ষারের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম বাইসালফেট এবং সোডিয়াম সালফেট এই দুই প্রকার লবণ উৎপন্ন হয়, প্লাস জল উৎপন্ন হবে। H2SO4 এর বিক্রিয়ায় তৈরি করবে সোডিয়াম বাইসালফেট NaHSO4 প্লাস জল, আর আরেকবার তৈরি করবে সোডিয়াম Na2SO4 প্লাস জল তৈরি করবে। এটা হচ্ছে ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলো হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় আমরা পূর্বের ক্লাসে পড়ে এসেছি কি ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় না এক প্রকার লবণ এবং হাইড্রোজেন গ্যাস। যে অ্যাসিডটা যদি হাইড্রাসিড হয় তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সেম টাইপ এখানেও জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এবার আরেকটা হয়তো আছে, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আরেকবার তৈরি হবে কি না জিঙ্ক সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন হবে দুবার বিক্রিয়া করলে। এটা তাহলে এইরকম দুরকম ঘটনা ঘটছে কেন, এই দুটোই তো সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এবার এই সালফিউরিক অ্যাসিডের এবার মাত্রা অনুযায়ী বিক্রিয়া হবে ধাতুর সঙ্গে বিক্রিয়া করালে। লঘু সালফিউরিক অ্যাসিড যদি হয়, এটা হচ্ছে লঘু হলে, আর এটা হচ্ছে গাঢ়। লঘু হলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে জিঙ্ক সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন হবে। মানে অ্যাসিডটা যে মূলক এখানে সালফেট মূলকের অ্যাসিড, সেই জন্য সেই গ্যাস উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। এটাই গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে, কারণ H2SO4 তীব্র জারক অ্যাসিড হওয়ার জন্য, যে গাঢ় অ্যাসিড হচ্ছে তীব্র জারক অ্যাসিড, সেই তীব্র জারক অ্যাসিড হওয়ার জন্য যে প্রথমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, সেই হাইড্রোজেন গ্যাসটাকে কী করবে, জারিত করে জলে পরিণত করবে আর নিজে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এরকম তেমনি জিঙ্কের সঙ্গে নিয়েছি, তেমনি ম্যাগনেসিয়ামের সঙ্গে নিলেও হবে।
মানে তড়িৎ রাসায়নিক শ্রেণী যে আমরা পড়েছিলাম, সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে যে ধাতুগুলো থাকবে তারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, মানে লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, আর গাঢ় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং ওই অ্যাসিডে যে মূলকের অ্যাসিড সেই মূলকের অক্সাইড গ্যাস উৎপন্ন করবে আর জল উৎপন্ন করবে। আচ্ছা, কিন্তু যদি আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচে যে ধাতুগুলো আছে সেই নিচের যে ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া করালে, কারণ আমরা জানি যে তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচে যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলো কোনোদিনই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, এটা জেনে এসেছিলাম। এবার এখানে তার ব্যতিক্রমগুলো একটু জানবো। দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচে কে আছে? তড়িৎ রাসায়নিক শ্রেণীটা মনে আছে কি? ছিল এরকম পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আমি পাশাপাশি লিখছি, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, তারপরে লেড, তারপরে হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, এটা ছিল। এই হাইড্রোজেন একটা বক্সের আকারে ছিল, তাহলে এটা আমি পাশাপাশি লিখছি, মানে বাম পাশে, আর এটা হচ্ছে ডান পাশে। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচে বা ডান পাশে কি আছে না কপার ধাতু আছে। তাহলে সেই কপারের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের তো বিক্রিয়া হয় না, তাহলে সেই কপারের সঙ্গে এবার বিক্রিয়া করবো। দেখো, লঘু এবং শীতল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে, কন্ডিশনটা তখন সেখানে বলা হয়নি, লঘু ও শীতল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপারের কোনো বিক্রিয়া হয় না। লঘু ও শীতল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপারের কোনো বিক্রিয়া হয় না। মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে ধাতুগুলো হাইড্রোজেনের ডান পাশে, তাহলে তাহলে কি হলো এখানে, যে লঘু কিংবা শীতল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে তড়িৎ শ্রেণীতে সেগুলো কোনোদিন বিক্রিয়া করে না। কিন্তু যদি উষ্ণ ও গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশা হয় তাহলে কি বিক্রিয়া করবে? হ্যাঁ, কন্ডিশন সাপেক্ষে উষ্ণ ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করালে তাহলে কি করবে? উষ্ণ ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি ঘটবে না, উষ্ণ ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি আমি কপারের বিক্রিয়া ঘটাই, তাহলে কপারের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে এগুলো হচ্ছে এটা হচ্ছে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড, বিক্রিয়া করালে কি তৈরি করবে না কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করবে। এটা করবে, কোনোদিনই আর বিক্রিয়া মানে লঘুর সঙ্গে বিক্রিয়া করবে না, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। এটা মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে ধাতুগুলো হাইড্রোজেনের নিচে কিংবা ডান দিকে থাকবে, এটাই হচ্ছে তার শর্ত সাপেক্ষ বিক্রিয়া। এবার এই সালফিউরিক অ্যাসিডকে আমরা শনাক্তকরণ করব কিভাবে? না, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে শনাক্তকরণ করতে গেলে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি করব না, এই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে আমরা বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করে দেবো, BaCl2। বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করে দিলে তাহলে কি উৎপন্ন করবে না বেরিয়াম সালফেট পদক্ষেপ তৈরি করবে। বেরিয়াম সালফেটের পদক্ষেপটা কি না সাদা পদক্ষেপ। ধরো একটা হচ্ছে পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে, এখানে আমি বেরিয়াম ক্লোরাইড যোগ করে দিলে এখানে কি হবে সাদা, এখানে হচ্ছে সাদা পদক্ষেপ তৈরি করবে। হ্যাঁ, সেই সাদা পদক্ষেপ যদি তৈরি করে তাহলে ওটা বুঝতে হবে যে এটা সালফিউরিক অ্যাসিড। এই পাত্রে অ্যাসিড আছে, বেরিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, যে সাদা পদক্ষেপ এটা সালফিউরিক অ্যাসিড। এবং ওই যে সাদা পদক্ষেপটা পড়লো যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। ধরো এই সাদা পদক্ষেপটা উৎপন্ন হলো, এই সাদা পদক্ষেপটাকে নিয়ে আমি কি করলাম HCl বা HNO3-তে দিয়ে দিলাম, HCl কিংবা HNO3-তে দিয়ে দিলে কি হবে, কোনো মিশবে না, HCl কিংবা HNO3-র সঙ্গে কোনোদিনই মিশবে না বা অদ্রাব্য হয়ে যাবে। তখনই বুঝবো যে ওই পাত্রে কি ছিল না সালফিউরিক অ্যাসিড ছিল। এইভাবে শনাক্তকরণ করা হয় সালফিউরিক অ্যাসিডকে। আর এবার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে খুব মৃদু অ্যাসিড। এবার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে যদি বিক্রিয়া করা হয় সেখানে উৎপন্ন করবে না, ধরো ধাতব কার্বনেট একটা উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, HCl এর সঙ্গে বিক্রিয়া করালে উৎপন্ন করবে CaCl2
প্লাস জল, আর একটা হচ্ছে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড, সে সালফিউরিক অ্যাসিডেরই মতনই হলো। আচ্ছা, এরপর তোমার হচ্ছে ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করলে কিভাবে হবে, বা ক্ষারক বা ক্ষারের সঙ্গে একই রকম সেই সালফিউরিক অ্যাসিডের মতন, যেমন এনএইচের সঙ্গে আমার যদি HCl এর বিক্রিয়া করা হয়, তৈরি হবে NaCl প্লাস জল উৎপন্ন হবে, এভাবে হলো। আচ্ছা, এরপর হচ্ছে যেটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে বিক্রিয়াটা কি করাবো না, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো আছে তারা সাধারণ সুতায় লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। সেম এখানেও একই রকম, যেমন জিঙ্কের সঙ্গে এই সেলের বিক্রিয়ায় তাহলে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ম্যাগনেসিয়ামের সঙ্গে এই সেলের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে। কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে ধাতুগুলো আছে, মানে যেমন কপার, সেই কপারের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোনো দিনই হবে না। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও হয়েছিল না, কিন্তু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি উষ্ণ এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতে হয়েছিল, এখানেও উষ্ণ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলেও হবে না। এর সঙ্গে কি করতে হবে, উষ্ণ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, তার সঙ্গে বায়ুর অক্সিজেন চালনা করতে হবে, মানে বায়ুর উপস্থিতিতে মানে বায়ু চালনা করতে হবে, তবে গিয়ে বিক্রিয়া ঘটবে। এখানে কীরকম বিক্রিয়াটা হবে না, না কপারের সঙ্গে HCl নিলাম, এটা হচ্ছে গাঢ়, আর তার সঙ্গে অক্সিজেন চালনা করতে হবে, তবে গিয়ে বিক্রিয়া ঘটবে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা ছিল না, অক্সিজেনটা ছিল না, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে অক্সিজেন আসবে। অক্সিজেনের বিক্রিয়া করালে তোমার তৈরি হবে কি না, কিউপ্রাস ক্লোরাইড CuCl2 আর জল উৎপন্ন হবে। এটাই কিউপ্রাস ক্লোরাইড আর জল উৎপন্ন হবে। এই হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো তার বিক্রিয়া। এরপর আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে চিনব কী করে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম পাত্রে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড জানি না, এর মধ্যে আমি কি করে দিলাম না সিলভার নাইট্রেট AgNO3 দ্রবণ যোগ করলাম। যদি যোগ্য দিয়ে এখানে যদি সাদা অধক্ষেপ পড়ে, এবং ওই যে সাদা অধক্ষেপটা কি হচ্ছে H2SO4 আর HNO3-তে কী হবে, অদ্রাব্য হবে। H2SO4 আর HNO3-তে অদ্রাব্য হবে, তাহলে বলবো যে এই পাত্রে যেটা ছিল সেটা হচ্ছে HCl। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে, প্লাস নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। যেই অধক্ষেপটা মানে যে সিলভার ক্লোরাইড যে সাদা অধক্ষেপটা হলো, সেটা যদি নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিডে কী হবে, অদ্রাব্য হবে, তবে গিয়ে আমরা বলবো ওটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্তকরণ করা হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডকে শনাক্তকরণ করতে লাগলো, এটা হচ্ছে লাগছিল বেরিয়াম ক্লোরাইড আর BaCl2, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্তকরণ করতে লাগলো কি না সিলভার নাইট্রেট। এই এরপর আমাদের আছে কি না নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। এবার নাইট্রিক অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মতন হচ্ছে তীব্র জারক পদার্থ। নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের থেকেও তীব্র জারক পদার্থ। এবার নাইট্রিক অ্যাসিড পড়ার আগে আমরা জানবো যে অ্যাকোয়া ফর্টিস কী জিনিস। অ্যাকোয়া ফর্টিস নাইট্রিক অ্যাসিডের অপর নাম। অ্যাকোয়া ফর্টিসের নাম হচ্ছে শক্তিশালী জল বা তেজি জল। এই নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল বলা হয়। কেন বলা হবে না, বেশিরভাগ ধাতু বিশেষ করে সোনা, প্লাটিনাম, এরকম যে বর ধাতুগুলো আছে সেই বর ধাতুগুলো এবং বিভিন্ন অধাতুগুলো এই অ্যাসিডে দ্রবীভূত হয়। এই অ্যাসিডে দ্রবীভূত হয় বলে একে বলা হয় অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল বা তেজি জল। নাইট্রিক অ্যাসিডকে তেজি জল বলা হয় কী কারণে না, বেশিরভাগ ধাতু এবং অধাতুগুলো নাইট্রিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হয় বলে নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল বলা হবে। এবার এই নাইট্রিক অ্যাসিডের যে বিক্রিয়া, যেমন হচ্ছে কার্বনেট, বাইকার্বনেট কিংবা ক্ষারের সঙ্গে বিক্রিয়াগুলো সেই আগের মতন, সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতন। যেমন হচ্ছে তোমার কার্বনেট লবণ, যেমন হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, তার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটবে না সোডিয়াম নাইট্রেট NaNO3 প্লাস CO2 প্লাস জল, এরকম
কার্বনের বা বাইকার্বন মৌলের সঙ্গে বিক্রিয়া করবে। আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে, যেমন ধরো ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হবে না সোডিয়াম নাইট্রেট প্লাস জল উৎপন্ন হবে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। এই ধাতু তারপরে কি বিক্রিয়া ছিল না ধাতুর সঙ্গে, এই ধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো এবার এখানে একটু ভিন্ন ভিন্ন আছে। যেমন দেখো অ্যাসিডের গাঢ়ত্ব অনুযায়ী এরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, নাইট্রিক অ্যাসিডটা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ উৎপন্ন করবে। এবার অ্যাসিডের গাঢ়ত্ব অনুযায়ী যেমন হচ্ছে লঘু, অতি লঘু কিংবা লঘু, অতি লঘু, লঘু, তারপরে নতি গাঢ়, গাঢ়, এরকম আছে। এই বিক্রিয়া মানে এই যে চারটা স্টেপে কি, চারটা স্টেপ কি কি, অতি লঘু, তারপরে হচ্ছে লঘু, তারপরে হচ্ছে নতি গাঢ় বা নতি গাঢ়, তারপর হচ্ছে গাঢ়। নতি গাঢ়টা হচ্ছে 1:1, মানে এখানে 50% অ্যাসিড থাকবে। আর অতি লঘু বলতে এখানে একেবারে কম পরিমাণ অ্যাসিড থাকবে, তারপরে লঘু, এরকম এই চারটা স্টেপে নাইট্রিক অ্যাসিডকে ভাগ করা হয়েছে। অতি লঘু, লঘু, নতি গাঢ়, গাঢ়, এই অ্যাসিডগুলো মানে অতি লঘু অ্যাসিড নিলে বিভিন্ন ধাতুর সঙ্গে বিভিন্ন রকম বিক্রিয়া করবে। সেই বিক্রিয়াগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। যেমন অতি লঘু, অতি লঘু মানে অতি লঘু বলতে 1% নাইট্রিক অ্যাসিড থাকবে। অতি লঘু ও শীতল, অতি লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কার বিক্রিয়া করাবো না, আমি ধরো প্রথমে একটা ম্যাগনেসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে আমি কার বিক্রিয়া করাবো না ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রিক অ্যাসিড HNO3 বিক্রিয়া করাবো। তাহলে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন উৎপন্ন হবে। এটা কি না ওই যে নাইট্রিক অ্যাসিড ব্যবহার হলো এটা হচ্ছে অতি লঘু আর হচ্ছে শীতল, অতি লঘু আর হচ্ছে শীতল নাইট্রিক অ্যাসিড নিয়ে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করালে কি হবে, ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, এটা গেল অতি লঘু। আচ্ছা, এরপর আমি যদি ম্যাগনেসিয়ামের সঙ্গে এবার লঘু, লঘু আর উষ্ণ নাইট্রিক অ্যাসিড নেই, তখন কি বিক্রিয়া হবে, তাহলে তখনও উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড N2O প্লাস জল। এটা দেখো প্রথম ক্ষেত্রে নিয়েছিলাম শীতল আর অতি লঘু, তখন হয়েছিল ম্যাগনেসিয়াম নাইট্রেট হাইড্রোজেন। দ্বিতীয় ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডটা নিলাম ওই ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে লঘু আর হচ্ছে উষ্ণ, তখন হলো ম্যাগনেসিয়াম নাইট্রেট, নাইট্রাস অক্সাইড আর জল উৎপন্ন হলো। এরপর আমি যদি ওই ম্যাগনেসিয়ামের সঙ্গে নতি গাঢ় নেই, নতি গাঢ় এই অতি লঘু বাদে এবার এখানে যদি আমি নতি গাঢ় মানে 50% যদি নেই, মধ্য গাঢ়, নতি গাঢ় বা মধ্যম গাঢ়, এটা হচ্ছে যদি নতি গাঢ় নেই মানে 1:1 অনুপাতে যদি নেই, তখন উৎপন্ন হবে কি না ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হচ্ছে এখানে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়ে গেল, তখন উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, NO উৎপন্ন হবে। আর হচ্ছে একেবারে উষ্ণ নিলে কি উৎপন্ন হবে, একেবারে যদি নতি গাঢ় বাদে যদি আমি উষ্ণ নেই, যদি আমি ম্যাগনেসিয়ামের সঙ্গে আমি নাইট্রিক অ্যাসিডটা নিলাম, এই HNO3 নিলাম উষ্ণ আর হচ্ছে গাঢ়, তখন উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর জল। দেখো অ্যাসিডের গাঢ়ত্বের উপর ভিত্তি করে বিভিন্ন হচ্ছে উষ্ণ ও গাঢ় অ্যাসিড ব্যবহার করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, মধ্যম গাঢ় বা নতি গাঢ় অ্যাসিড ব্যবহার করলে সেখানে ব্যবহার হবে নাইট্রিক অক্সাইড মানে NO, আর হচ্ছে
লঘু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে সেখানে হচ্ছে উৎপন্ন হবে নাইট্রাস অক্সাইড, আর একেবারে অতি লঘু ব্যবহার করলে সেখানে কোনো নাইট্রোজেনের গ্যাস উৎপন্ন হবে না, কেন তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা গেল ম্যাগনেসিয়ামের সঙ্গে। এবার হচ্ছে জিঙ্কের সঙ্গেও একই রকম হবে, আর হচ্ছে জিঙ্কের সঙ্গেও একই রকম হবে। এবার জিঙ্কের সঙ্গে একই রকম হলে একটা ব্যতিক্রম আছে, নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ, নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র ম্যাগনেসিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ এই দুটো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কেবলমাত্র হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে, আর কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে না। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করেই ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে, সেটা অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, কিন্তু অন্য কোনো ধাতু হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে না। যেমন তুমি জিঙ্কের সঙ্গে, যেমন আমি জিঙ্কের সঙ্গে আমি নিয়েছি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি, এই নাইট্রিক অ্যাসিডটা অতি লঘু নিয়েছি, অতি লঘু আর শীতল এই নাইট্রিক অ্যাসিড নিয়েছি, নিয়ে বিক্রিয়া করালে তোমার হবে জিঙ্কের সঙ্গে তাহলে জিঙ্ক নাইট্রেট প্লাস জল উৎপন্ন হলো, এটা তো উৎপন্ন হলো, আর প্লাস কি উৎপন্ন হবে না, এখানে উৎপন্ন হয়ে যাবে অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3। এটা যদি এটা জিঙ্কের বদলে আমি ম্যাগনেসিয়াম নিতাম, তাহলে ম্যাগনেসিয়াম নিলে তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হতো আর হাইড্রোজেন উৎপন্ন হতো, কিন্তু এখানে জিঙ্ক নেওয়ার ফলে এইটা উৎপন্ন হয়ে গেছে অ্যামোনিয়াম নাইট্রেট, এখানে হাইড্রোজেন তৈরি করতে পারবে না। এগুলো গেল মানে এই যে ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া এরকম কন্ডিশনে হবে সবগুলো, সব এই ধাতুগুলো কি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের বাম পাশে কিংবা হাইড্রোজেনের উপরে অবস্থিত। এবার নিচে হাইড্রোজেনের নিচে কিংবা কপারের সঙ্গে বিক্রিয়া করালে কি ঘটবে, নিচে কিংবা কপারের সঙ্গে বিক্রিয়া করালে কি ঘটবে, তাহলে কপারের সঙ্গেও বিক্রিয়া করালে দেখো, কপারের সঙ্গে যদি আমি বিক্রিয়া করাই, প্রথমে যদি আমি উষ্ণ নাইট্রিক অ্যাসিড নেই, সেখানেও একই রকম বিক্রিয়া ঘটে সেখানে অক্সাইডগুলো নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর যদি উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড নেই, আর হচ্ছে নতি গাঢ় মানে 1:1 অনুপাতে যদি নাইট্রিক অ্যাসিড নেই, সেখানে উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড, আর যদি শীতল আর হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিড নেই, সেখানে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে। আর যেখানে আর অতি লঘুর সঙ্গে কপার অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অতি লঘু নাইট্রিক অ্যাসিড কোনো দিনই বিক্রিয়া করবে না, অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কোনো দিনই বিক্রিয়া করবে না কপার, এটা মনে রাখবে। এবার কপার কি করবে না, কপার নাইট্রিক অ্যাসিডের যে বাষ্প আছে সেই বাষ্পের সঙ্গে HNO3 যে বাষ্প আছে, সেই HNO3 বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কি করবে না নাইট্রোজেন গ্যাস তৈরি করবে, HNO3 বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে কিপ্রিক অক্সাইড প্লাস নাইট্রোজেন প্লাস জল, হ্যাঁ এই নাইট্রোজেন গ্যাস তৈরি করবে, অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাস তৈরি করবে। কপার কোনোদিন ভুল বললাম, অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে না, নাইট্রিক অ্যাসিড বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে এটা তৈরি করবে। এবার এই নাইট্রিক অ্যাসিডকে শনাক্তকরণ করব কিভাবে না, নাইট্রিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড, সেরকম তামার কুচি নিয়ে নিব, তামার কুচি নিয়ে সেখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড যদি ওর মধ্যে ফেলে দেই, তাহলে দেখবো একটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হচ্ছে, যখনই বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে ভাববো এটা নাইট্রিক অ্যাসিড। এটা তামার কুচি নিয়ে HNO3 গাঢ়, এটা হচ্ছে গাঢ় যদি নেই, তাহলে তখন উৎপন্ন হবে CuNO3 কপার নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন হবে। হ্যাঁ, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা এটার বর্ণ হচ্ছে কি না বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে, এভাবে শনাক্তকরণ করা যায়। আচ্ছা, এছাড়া যেটা মূল যে শনাক্তকরণটা সেটা হচ্ছে বলয় বিক্রিয়াটা একটু দেখো প্রথমে একটা টেস্ট টিউব নেবে, দেখো এই হাতে একটা টেস্ট টিউব নিল, সেই টেস্ট টিউবে কি নিলে না নাইট্রিক অ্যাসিড নিয়ে নিলে, তার সঙ্গে সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের দ্রবণ নিয়ে নিলাম,
নাইট্রিক অ্যাসিড নিচের টেস্ট টিউবটাতে নাইট্রিক অ্যাসিড নিলাম HNO3 আর সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ নিয়ে নিলাম, আর উপরে একটা টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিড আছে, সেই সালফিউরিক অ্যাসিডকে ওই নিচের টেস্ট টিউবে গা বেয়ে ধীরে ধীরে ঢালতে থাকবো। ঢালতে থাকলে দেখবে এই রকম জায়গায়, দেখো এখানে ছবিতে দেখানো আছে, এই দেখো এরকম জায়গায় একটা বাদামি বর্ণের আস্তরণ তৈরি হয়েছে। এই যখনই ওই বলয় তৈরি হবে তখনই বলবো যে নিচের টেস্ট টিউবে যে ফেরাস সালফেটের সঙ্গে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এইভাবে নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করা হয়। এবার প্রথমে হচ্ছে ফেরাস সালফেট কি করবে, ফেরাস সালফেট প্রথমে যে দেখো ফেরাস সালফেট সালফিক অ্যাসিডের সঙ্গে আর নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক সালফেট এবং নাইট্রিক অক্সাইড ও জল উৎপন্ন করবে। হ্যাঁ, পুনরায় ফেরাস সালফেট ওই জলের সঙ্গে বিক্রিয়া করে FeH2O6SO4 হ্যাঁ এটা উৎপন্ন করলো। এইটা আবার নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে, এইটা হচ্ছে বাদামি বর্ণের একটা যৌগ। এই যৌগটার নামটা হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন 2 সালফেট। পেন্টা অ্যাকোয়া যে বাদামি বর্ণের যে বলয়টা গঠিত হবে সেই বলয়টার নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন 2 সালফেট। পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন ব্র্যাকেট দিয়ে রোমান হরফে 2 লিখবে 2 সালফেট। বাদামি যে বর্ণের যে বলয়টা গঠিত তার হচ্ছে রাসায়নিক নাম এটা পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন 2 সালফেট। এই যে বলয়টা তৈরি হলো এই বলয়টার নাম। এইভাবে শনাক্তকরণ করা হয় নাইট্রিক অ্যাসিডকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ছিল যে সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তার 3টে অ্যাসিড হলো। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক ধর্ম। প্রথমেই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, সেই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে লবণ জল উৎপন্ন হবে। যেমন আমার হচ্ছে অ্যাসিড HCl এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি হবে, বিক্রিয়াটা আগেও হয়েছে যে NaCl প্লাস জল উৎপন্ন হবে। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে, সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস জল উৎপন্ন হবে। এরকম হলো। তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে এই বিক্রিয়াগুলো হলো। এবার তোমার হচ্ছে ধাতুর সঙ্গে যে বিক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক ধাতু। এবার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে ধাতুগুলো তীব্র সক্রিয় তাদের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, যেগুলো মধ্যম সক্রিয় তাদের সঙ্গে বিক্রিয়া করলে কি ঘটবে। তীব্র সক্রিয় ধাতু হচ্ছে ধরো আমার অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে সক্রিয়তা কম। সেই অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো আর জিঙ্কের সঙ্গেও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো। দেখো যেগুলো তীব্র সক্রিয় ধাতু সেই তীব্র সক্রিয় ধাতুর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাতে হলে আমাদেরকে কী করতে হবে না, বিক্রিয়া মিডিয়ামে জল যোগ করতেই হবে। কিন্তু এখানে জিঙ্ক যেহেতু মধ্যম সক্রিয়, অ্যালুমিনিয়াম থেকে সক্রিয়তা কম, এখানে জল যোগ করার প্রয়োজন নেই। তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া জল যোগ করলে তৈরি হবে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2 তৈরি হলো, সঙ্গে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আর এখানে হচ্ছে সোডিয়াম জিঙ্কের তৈরি হবে Na2ZnO2 প্লাস হাইড্রোজেন। এই যা ডিফারেন্স জিঙ্ক আর হচ্ছে অ্যালুমিনিয়ামের সক্রিয়তা জিঙ্কের থেকে বেশি বলে এই বিক্রিয়া মিডিয়ামে শুধু জলটা যোগ করতে হবে, আর নাহলে সব একই রকম এই বিক্রিয়া।